কামাখ্যা হচ্ছে 51 পীঠের সব থেকে বড় যে পাওয়ারফুল পীঠ, সেটা হলো কামাখ্যা। এখানে মায়ের জনি পড়েছিল, কারণ 51 পীঠের মধ্যে 4টে পীঠ হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। এক তো কামাখ্যা, একটা আছে আমাদের কলকাতার কালীঘাট, আর 2টো উড়িষ্যায় আছে, মা বিমলা আছে। তো এই 4টে পীঠ মানে যন্ত্রের জন্য, এবং সব থেকে 51 পীঠের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এই 4টে পীঠ। তাই 4টের মধ্যে আবার সব থেকে পাওয়ারফুল নাম্বার 1 হচ্ছে। আমরা শুনেছি বান মারা হয়, কিন্তু এটা সত্যি আদৌ হয়? হ্যাঁ, একদম। আর এখন সব থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ধরুন কারোর একটা রিলেশনশিপকে বিচ্ছেদ, কারোর সঙ্গে কারোর বিচ্ছেদ করবে, এটাও কিন্তু বান মেরে করছে। কারোর ধরুন বিজনেসের জায়গায় বিজনেসটাকে নষ্ট করে দেওয়ার চক্কর, হয়তো খুব ভালো বিজনেস চলছে, ওর হয়তো খুব কম চলছে, ও সেই জায়গাটাকে এ করার জন্য সেখানেও বান মেরেই সেই কাজটা করা হচ্ছে। এই সবই কিন্তু এই বান পেট চালান, জিন চালান, এই চালান করে করে সব কাজ এখন বেশিরভাগ হচ্ছে। সারাদিনে যে খাবারটা নর্মালি, সেই খাবারটাও দেখবেন আস্তে আস্তে খেতে ইচ্ছে করে। তল পেটে যন্ত্রণা হওয়া শুরু হয়, পেটে, এইসবগুলো হচ্ছে সিমটম। মায়াং তন্ত্রের মেন হচ্ছে মন্ত্র, এতটাই পাওয়ারফুল। মানে এই যে বলেন না মায়াং জাদুনগরী, যেটা শুনেছি জাদুনগরী হিসেবেও প্রসিদ্ধ মায়াং গ্রাম। হ্যাঁ, এটা কিন্তু মায়াঙে কিন্তু কোনো মন্দির নেই। আচ্ছা, কোনো মন্দির নেই? কোনো মন্দির নেই। যারা ধরুন তান্ত্রিক আছে, যারা তন্ত্র করে ওখানে, তারা একমাত্র শিবের ভক্ত। ধরুন মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করা হচ্ছে, করে কোনো কাজ করা হচ্ছে, তখন কি হচ্ছে, ওরা ওই মন্ত্রের সঙ্গেও না আরো 2-3 লাইন অন্য মন্ত্র যোগ হচ্ছে। সেটা হলো মানে মন্ত্রটাকেও ওরা বশীকরণ করে দিচ্ছে। মায়াং তন্ত্রে কাজ করতে গেলে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে মায়াঙে গিয়েই কাজ করতে হবে। আপনি মায়াং তন্ত্র, প্রথম কথা হচ্ছে ওরা তন্ত্র কাউকে দেয় না। মায়ানগরীও বলা হয়, তো সেটা কেন মায়ানগরী? ওই তো মায়ানগরী বা জাদুনগরী সবই এই একটাই কারণে, বশীকরণে শ্রেষ্ঠ। আচ্ছা, ওই বলো না বশীকরণে শ্রেষ্ঠ বলতে বলছি না, মন্ত্রকেও বশীকরণ করে দিচ্ছে। বললো ওখানকার মন্ত্রে এতই পাওয়ার যে বাঘকেও নাকি তখনকার দিনে বশ করে মানে রাখা যেত, মানে এতটাই পাওয়ারফুল। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। তন্ত্র সাধনার নাম উঠলেই আমাদের প্রথমেই একটাই নাম মনে আসে, সেটা হলো কামরূপ কামাখ্যা। আমরা সবাই জানি তন্ত্র সাধনার পীঠস্থান হলো কামরূপ কামাখ্যা, কিন্তু কামাখ্যা মন্দিরের কি রহস্য রয়েছে, অথবা শক্তিপীঠ হিসেবে কামাখ্যা মন্দিরের কি মাহাত্ম্য রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রী সোমাচার্য। স্যার, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। আর স্যার, আমরা যেটা জানি স্যার, কিছুদিন আগেই আপনি কামাখ্যা মন্দির দর্শন করে আসলেন, তো সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমি তো মাসে 2-3 বার কামাখ্যা মন্দির যাতায়াত আছে। এবারেও গেছিলাম অনেক মানুষের কাজ নিয়ে, মায়ের দর্শন এবং কাজকর্ম যা কিছু আছে সব করে এসেছি, ভালোই। মানে প্রতি মাসেই তাহলে যাওয়া হয়? প্রতি মাসে কেন, আমার প্রায় কলকাতায় আমার যে চেম্বারগুলো আছে, কলকাতা, হাওড়া, দমদম, এই চেম্বারগুলোর জন্য যা এখানে করা, বাদ বাকি এইসব কাজ যা হয় সব তো ওখানে গিয়েই করতে হয়। কামাখ্যা, মায়াং, কখনো তারাপীঠ, এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এবার কি মায়াং দর্শনও হয়েছে? হ্যাঁ, আমি প্রত্যেকবারই তো আমি কামাখ্যাতেও কাজ হয় আর মায়াঙেও কাজ করি।
আচ্ছা আচ্ছা, কামাখ্যা আমি মায়াং। আগের হপ্তাতেই ময়াং থেকে ফিরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে কামাখ্যা এবং মায়াংয়ের অনেক তথ্য আমরা আজকে জানতে পারবো। তো স্যার, একটু জানতে চাইবো কামাখ্যা মন্দিরের কি মাহাত্ম্য রয়েছে? দেখুন, কামাখ্যা হচ্ছে 51 পীঠের সব থেকে বড় যে পাওয়ারফুল পীঠ, সেটা হলো কামাখ্যা, যেখানে মায়ের যোনি পড়েছিল। তো তান্ত্রিকদের জন্য সব থেকে বড়, যদি 51 পীঠের মধ্যে, কারণ 51 পীঠের মধ্যে 4টে পীঠ হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। এক তো কামাখ্যা, একটা আছে আমাদের কলকাতার কালীঘাট, আর দুটো উড়িষ্যায় আছে, মা বিমলা আছে। তো এই 4টে পীঠ মানে তন্ত্রের জন্য, এবং সব থেকে 51 পীঠের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে এই 4টে পীঠ। আচ্ছা তাই 4টের মধ্যে আবার সব থেকে পাওয়ারফুল নাম্বার 1 হচ্ছে মা কামাখ্যা। আচ্ছা আচ্ছা, মানে এই যে শক্তিপীঠ হিসাবে, তাহলে কামাখ্যা মন্দিরকে মানে আলাদা কেন ধরা হয়, মানে শক্তিপীঠ হিসাবে? ওই তো বললাম, 51 পীঠের মধ্যে সব থেকে পাওয়ারফুল 1 নম্বর পীঠ হচ্ছে কামাখ্যা। আচ্ছা, 1 নম্বর। একদম, হুম। মানে কামাখ্যা ওখানে আপনার মানে সেটা কেন, মানে সবার উপরে যে কামাখ্যাকে রাখা হয় সেটা কেন? কামাখ্যাকে রাখা হয়, ওই যে বললাম যে 4টে পাওয়ারফুল পীঠ, তার মধ্যে একটা, যেমন 4টে কেন রাখা হয়েছে, 51টার মধ্যে যেমন 4টেকে ধরা হয়, তেমন ঠিক 4টের মধ্যে নাম্বার 1 হচ্ছে কামাখ্যা। আচ্ছা আচ্ছা, তো কামাখ্যা মন্দিরে কি রহস্য রয়েছে? কামাখ্যা মন্দিরে রহস্য বলতে, দেখুন, ওখানে মায়ের যে যোনিটা আছে, যোনি পড়েছে, ওটা হচ্ছে একদম পুরো আপনার যে পাহাড়ের একদম গর্ভগৃহে, যেখানে ভেতরে কোনো রকম আপনার অন্ধকার, পুরো একটা যোনি আকারে একটা রয়েছে, ওখানে শুধু জল উঠেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেটা কিনা আমরা মনে করি যে কামাখ্যা মায়ের ওই জল প্রচণ্ড কাজ, মানে আমাদের কাজে লাগে। আর ওখানে আলো কিছু নেই, ওই সিঁড়ি, ওই অন্ধকার সিঁড়ি দিয়ে গিয়ে দর্শন করতে হয়। আর রহস্য বলতে এই একটা, দ্বিতীয় কথা হচ্ছে কামাখ্যা মন্দিরের মানে ধরুন, এই যে ধরুন তন্ত্র, এই তন্ত্রটার মধ্যে যে আমাদের একটা করা হয় যে তাতে কামাখ্যাতে মানে আপনার সব থেকে বেশি। আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা শুনেছি যে কামাখ্যা গিয়ে কাজ করলে, কোনো তন্ত্রের কাজ করলে মানে খুব তাড়াতাড়ি সেটার ফল পাওয়া যায়। তো মোটামুটি মানে কি কি সমস্যা কামাখ্যাতে খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হয়? দেখুন, প্রথম হচ্ছে কামাখ্যাতে সব থেকে বড় কাজ করা হয় যেটা, সেটা হলো বশীকরণের কাজ প্রচন্ড ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আর সব কাজই হয়। ধরুন কারুর বিজনেস প্রবলেম হয়েছে, বা ধরুন বিজনেস চলতে চলতে হঠাৎ দেখা যাচ্ছে বিজনেস বসে গেছে, সেল কমে গেছে, বা ধরুন কারুর একটা কোনো রিলেশনশিপ চলছিল 2 বছর 3 বছর, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, হঠাৎ দেখা যাচ্ছে যে নয় মেয়ে পক্ষ নয় ছেলে পক্ষ বিয়েটা করতে চাইছে না কোনো কারণবশত, তো রিলেশনশিপ ব্রেকআপ। তারপরে ধরুন পড়াশোনা, এডুকেশনের জন্য অনেকেই ভালো পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে যে তার নাম্বার আস্তে আস্তে কমছে, এরকম একটা ব্যাপার থাকে। শারীরিক, অনেকে এখন বান মারার একটা ব্যাপার থাকে, বান, ঠিক আছে, অনেক রকমের বান থাকে, জ্বালা বান থাকে, হ্যাঁ আমরা শুনেছি শুকনো বান বান মারা থাকে। হয়, কিন্তু এটা সত্যি আদৌ হয়? হ্যাঁ, একদমই। আর এখন সব থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ধরুন কারোর একটা রিলেশনশিপকে বিচ্ছেদ, কারোর সঙ্গে কারোর বিচ্ছেদ করবে, এটাও কিন্তু বান মেরে করছে। আচ্ছা, কারোর ধরুন বিজনেসের জায়গায় বিজনেসটাকে নষ্ট করে দেওয়ার চক্করে, হয়তো খুব ভালো বিজনেস চলছে, ওর হয়তো খুব কম চলছে, ও সেই জায়গাটাকে করার জন্য সেখানেও বান মেরেই সেই
কাজটা করা হচ্ছে। মানে এটা জেলাসের কারণে সেটা হ্যাঁ, হচ্ছে। আমি আপনাকে বলছি, আমি এই লাস্ট যে আমি মায়াং গেলাম, হুম, এই মাসের আমি গেছি 3 তারিখে। হুম, একটা 12 বছরের বাচ্চা, খুব ভালো পড়াশোনায় খেলাধুলায়, হুম। তাকে এমনভাবেই বান মেরে করা হয়েছে যে সে আর পড়াশোনা বা খেলাধুলো কিচ্ছু না, সে শুধু বাড়িতে অশান্তি, চেঁচামেচি, মারামারি এইসব করছে। এখন মানে কোনো এই নয় যে অনেকেই এসে বলছে আমাকে যে দাদা 4 বছর ধরে রিলেশনশিপ চলছে, খুব ভালো রিলেশনশিপ চলছিল, বাড়ির সঙ্গে মানে 2 বাড়ির মধ্যে কথোপকথন চলছে যে কিভাবে বিয়ে হবে, কবে মানে হবে, ডেট ফিক্সড হয়েছে। হঠাৎ দেখা যাচ্ছে যে দুতরফের সঙ্গে কথা বলতে বলতে কেউ একটা হয়তো 19-20 কিছু কথা বলে ফেললো, অতএব মেয়ের বাবা বললো আমি আর মেয়েকে ওখানে বিয়ে দেবো না। অ্যাকচুয়ালি এগুলো কিচ্ছু না, এগুলো কি বলুন তো, কেউ হয়তো চাইছে যে ওর বিয়েটা না হোক, তার জন্য হয়তো কোনো বিচ্ছেদের কাজ করিয়েছে, বিয়েটা বন্ধের কাজ করিয়েছে। এই সবই কিন্তু ওই বান বান প্রেত চালান, জিন চালান, এই চালান করে করে সব কাজ এখন বেশিরভাগ হচ্ছে। আচ্ছা, মানে প্রেত চালান এটাও আমরা শুনেছি, মানে এটা কিভাবে করা হয় এই প্রেত চালান? এগুলো যারা সাধনা করে, প্রেত সাধনা করে, তারাই মানে চালান করে। সত্যি কি কোনো প্রেতকে হ্যাঁ পাঠিয়ে দেওয়া আমাকে, হয়? হ্যাঁ আমাকে তো এই কদিন আগেই একটা ফোন এসেছিল, এক ভদ্রলোক বলছিল যে দাদা আমি, আমার একটা বাচ্চা আছে, হুম। আমার সংসার ভালো চলছিল, 8-9 বছরের সংসার, কিন্তু হঠাৎ বউ আমাকে সহ্য করতে পারছে না, বাড়িতে অশান্তি করছে, চেঁচামেচি করছে, শুধু বলছে আমার কানে কানে কেউ কিছু বলছে আর আমি ওই করছি। এই সব হচ্ছে চালান করে মানুষের সংসার একটা অশান্তি। হ্যাঁ, এখন এইটা খুব চলছে। আচ্ছা, তাহলে আমরা সাধারণ মানুষরা বুঝবো কিভাবে যে কেউ যদি শত্রুতা বসে বান দিয়ে মানে কি বলে বান চালান করে বা প্রেত চালান করে, সেটা তো আমরা সাধারণ মানুষরা বুঝবো না, কি সিমটম রয়েছে তার? এটা হচ্ছে আমি আগেও অনেকগুলো পডকাস্টে বলেছি যে যখন দেখবেন যে আমাদের সবার মাথাতেই চুল সাধারণত পড়ে, হুম, কিন্তু দেখবেন আনলিমিটেড, মানে যতটুকুন চুল ঝরার কথা তার চাইতে একটু বেশি পরিমাণ, যেটা আনএক্সপেক্টেড হওয়ার কথা না। বা ধরুন আপনার বুক ধরপড় করছে, বা ধরুন আপনার কোনো স্কিন ডিজিজ, আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কোনো রকম আচ্ছা, কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। হুম, হুম, সেটা অনেক সময় শোনা যায় মেডিসিনে কোনো কাজ হচ্ছে না, অনেক বড় বড় ডাক্তার দেখি, অনেক ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয় হ্যাঁ, না। কাজ হচ্ছে না। বা ধরুন আপনার হঠাৎ দেখলেন যে আপনার যে, আপনি ধরুন সারাদিনে যে খাবারটা খান নর্মালি, হুম। সেই খাবারটাও দেখবেন আস্তে আস্তে খেতে ইচ্ছে করবে না, কমে যাবে, তল পেটে যন্ত্রণা হওয়া শুরু হয় পেটে। এই সবগুলো হচ্ছে সিমটম। আচ্ছা। এইগুলো হচ্ছে সিমটম। আমার কাছে এইবারেই যে মায়াঙ্গেও গিয়ে আমি কাজ করে এলাম, এক ভদ্রমহিলা 52 years old, হুম। কিন্তু ওনার ছবি দেখে আমি ভেবেছি বোধহয় 70-75 বছর বয়স। মানে অসুখে এরকম মানে শরীর অবস্থা তার হয়ে গেছে। তার মানে এমনই বান মেরে এ করে রেখেছে যে সে একদম কোনো রকম ভাবেই, মানে তার নানা রকম যে রোগ ধরেছে, না ডাক্তার ঠিক করতে পারছে, না কিছু ভালোভাবে ধরা পড়ছে। মানে এইসব হলে আপনার যে ধরুন পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, যাই করুন, আপনার রিপোর্টে কিচ্ছু বেরোচ্ছে না, অথচ আপনি অসুস্থ। একদম। তো এই সব এখন মানে প্রচন্ড পরিমাণে হচ্ছে, প্রচন্ড পরিমাণে। আচ্ছা, তো এটা ধরুন কাউকে বান মেরেছে, সে হয়তো ওই সময় বুঝতে পারেনি বা জানতে পারেনি, অনেক বছর পর সেটা জানতে পেরেছে যে কেউ হয়তো শত্রুতা বসে তাকে বান মেরেছে। মানে বহু বছর ধরে ভুগতে ভুগতে অসুখের পর, মানে ওষুধে যখন কাজ হয় না তখনই তো মানুষের মাথায় সেটা আসে, এমনিতে তো নর্মালি মানুষের মাথায় সেটা আসে না। তো তখন কি মানে সেটার কি মানে রেমেডি সম্ভব হয় কি অনেক বছর পর জানতে হ্যাঁ পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অনেকে আছে মানে এখন এই যত মানে এই যে পডকাস্ট হচ্ছে সব বেরোচ্ছে, তো এখন আমাকে মানে এই জবে থেকে আপনার চ্যানেল ছাড়াও হুম, আমি যেসব জায়গায় পডকাস্টে আমি এই সিমটমটা, আপনি যে প্রশ্নটা করলেন হুম, হুম, যে সিমটমটা কি বুঝবো, আমি যেদিনকে ফার্স্ট কোনো একটা পডকাস্টে আমি সিমটমটা বলেছিলাম, তারপর আমার কাছে বোধহয় কি বলবো 100-র বেশি ফোন এসছে। আচ্ছা। সবারই একটাই কথা যে দাদা আপনি যেগুলো বলছেন সেগুলো আমার হচ্ছে। হুম, তো এই সিমটম এবার কেউ কেউ ধরুন
এসবগুলো অতটা কেয়ার করে না। গুরুত্ব দেয় না। এটাই ধরুন চুল পড়ার কথা যেটা বললেন, অনেকে ধরুন প্রচুর মেডিসিন চলে, এবার মেডিসিন চললেও কিন্তু চুল পড়ে। হ্যাঁ এবার সহজে তো মাথায় সেটা আসে না, সবাই ভাবছে মেডিসিন চলছে তার কারণে হয়তো চুল পড়ছে। হ্যাঁ, এবারে ধরুন কারুর হয়তো চুলের এমনি সমস্যা হতে পারে, কারোর হয়তো অনেক অনেক বেশি অপারেশন হলে চুল হালকা হয়ে যায়, একদম, এরকম একদম। ডাক্তারি মতো আমি শুনেছি। কিন্তু এটা ছাড়াও তো আরো অনেকগুলো সিমটম আছে। এটা এই নয় যে আপনার শুধু এটাই হবে। মোটামুটি যে 5-6খানা আপনার সিমটম আছে, মোটামুটি আপনার 2-3টে আপনি পাবেনই পাবেন, যদি অরিজিনাল আপনাকে করা হয় আপনি পাবেন। আচ্ছা। যে আপনার এই মানে প্রবলেমগুলো হচ্ছে, আমি যেদিনকে আমি প্রথম পডকাস্টে আমি এইগুলো বলেছিলাম, সিমটমটা এই আপনার প্রশ্নটা যেটা করলেন সেটা আমাকে করেছিল। তারপরে আমি তো বলছি আমার সেই পডকাস্টটা যেদিনকে হয় তারপরে আমার কাছে প্রায় 100-র ওপর ফোন এসছে। আসলে কি বলুন তো, কেউ হয়তো বিশ্বাস করে না, কেউ হয়তো অতটা কেয়ার করে না, কিন্তু এটা যখনই আস্তে 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 পেটের যন্ত্রণায় চলে যায় না, সেটা কিন্তু খুব খারাপ অবস্থা। মানে খাওয়া দাওয়ার একটা অনীহা ভাব চলে আসে। একদম খাওয়া দাওয়া বন্ধ, দেবেন গায়ের চামড়া আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে। আচ্ছা। তখন কি হয়, আস্তে আস্তে না এতটাই জায়গায় চলে যায় যে জানে না, সেই করতে করতে তার লাইফটা হেল হয়ে যায়। একদম। আমি আবার অনেকের বাড়িতেও আছে, ধরুন তিনি হয়তো বুঝতে পারছেন, বাড়ির অন্যান্যরা বিশ্বাস করছেন না, হ্যাঁ সেখানেও একটা সমস্যা হয় যে তার যে ভালো কারোর কাছে নিয়ে যে দেখানো সেটাও হয়তো হয়ে ওঠে না। এইটা যে আপনি বললেন, এটা আমি বলি, ভদ্রমহিলা বিলাসপুরের, আর উনি থাকেন ভাটিন্ডাতে। আচ্ছা। ঠিক আছে, মানে ওনার হাজবেন্ড ওখানে চাকরি করেন। তো উনি যখন আমাকে ওনার ছবি পাঠিয়ে সবকিছু করলো, আমি যখন ওনাকে বললাম, তো ওনার হাজবেন্ড এগুলোকে মানে বিশ্বাস করেন না, কিন্তু ওনার মা বাবা, মানে হাজবেন্ডের মা বাবা নয়, মানে মহিলার মা বাবা, ওনারা বিশ্বাস করেছেন। এবং ওনারা তখন বলেছেন যে জামাইকে, যে তুমি যদি নিয়ে যাও তো যাও, আর যদি না হয় আমার মেয়েকে আমরা নিয়ে যাবো, কারণ আমাদের মেয়ে। আপনি বিশ্বাস করবেন না, ওই ভদ্রমহিলা এসছিলেন, এবং ওই ভদ্রমহিলা 38 ইয়ার্স। আমিও প্রথম বুঝতে পারিনি, আমাকে প্রথম ছবিটা পাঠিয়েছিল, আমি ঠিক করতে পারছিলাম না। তারপরে আমি বললাম রিসেন্ট ছবি দিন, আমি সবাইকে বলি রিসেন্ট, এই মুহূর্তের ছবি দিন। যখন এই রিসেন্ট ছবি দিল তখনই আমি বললাম আকাশ আর পাতাল তফাৎ। আর আজকের ডেটে ভদ্রমহিলা যথেষ্ট আবার আগের জায়গায়, মানে উনি এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ মানে ভালো সুস্থ, এবং প্রায়ই আমাকে ফোন করে। আমি এবারেও যে আমি মায়াঙ্গে গিয়ে কাজ করে এলাম। তো এই ভদ্রমহিলার ঘটনা কি ছিল, মানে কি কারণে সেটা করা হয়েছিল বা কে করেছিল? আসলে এটা হচ্ছে মানে ভাটিন্ডা একটা ছোট্ট শহর, খুবই ছোট শহর। এবার সেখানে ওই ভদ্রমহিলা বোধহয় কোনো নাচের প্রোগ্রাম করতো, একটা কোনো স্কুল ছিল বা কোনো একটা ওনাদের। তো ওখানে আর এক ভদ্রমহিলা ছিল, দুজনের মধ্যে একটা রেসারেসি হয়েছিল। সেই রেসারেসির ফলে একজন একজনকে এরকম করেছিল। আমি একবার বলেছিলাম যে দেখুন, এটা আমার নিজের মানে অভিজ্ঞতা, যে আজকে যদি ধরুন আপনার কাছে খবর পেলেন যে আপনি 10জন মানুষ হার্ট অ্যাটাক করে, অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো কারণে মারা গেছে, তার মধ্যে দেখবেন কমসে কম 3 থেকে 4 জন এরম বেরোবে কেউ কিছু করেছিল তার জন্য এটা হয়েছে, কেউ কিছু ক্রিয়া করেছিল তার জন্য হয়েছে। এটা আমি আগেও একটা পডকাস্টে বলেছি। কারণ এরম দেখেছি আমি, এসছে হয়তো হাজবেন্ড মারা গেছে বা কিছু, তো আমি ওনার শখ দেখে দেখছি ওনার কিন্তু এই মুহূর্তে ওই যে সময় ওনার হাজবেন্ড মারা গেছে হার্ট অ্যাটাকে বা সেরিব্রাল বা অ্যাক্সিডেন্টে, তাতে কিন্তু ওনার বৈধ উপযোগ তখন চলছিল না। তো তখন আমি ভাবলাম যে আপনার তো বৈধ উপযোগ চলছে না, কিন্তু তাহলে আপনি হঠাৎ করে হলো কিরকম করে। তা আমি ওই জন্য ওনার হাজবেন্ডের ডেট অফ বার্থ আমি চেয়েছিলাম যে একবার দেখি। তো আমি তখন দেখলাম যে না, এটা মানে প্রকৃত মৃত্যু নয়, মানে শত্রুতা বসে কেউ খারাপ কাজ করে সেখানে মৃত্যুটা হয়েছে।
মানে আর এখন তিনি যদি আগে থেকে সতর্ক হতেন তাহলে হয়তো মৃত্যুটা হ্যাঁ, আমি তো বলছি, আমি এই কামারহাটিতে দুজন মা এবং মেয়ে, তাদের বড় স্কুল, হুম, ওনার হাজবেন্ডও মরার কথা নয়, ওনার হাজবেন্ড মারা গেছে, আর ওনারই ওই বলছি 55 বছর বয়স, কিন্তু দেখলে মনে হবে না 70-72 বছর বয়স। আচ্ছা। তাহলে আমাদের এই সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য মানে কি, মানে কিভাবে সতর্ক থাকা উচিত? কারণ কি প্রথমে চিন্তাই আসে না, মানে মাথায় চিন্তাই আসে না, আমরা অন্য কিছু সেটা ভেবে বসি, ততদিনে হয়তো আরো পরিস্থিতি খারাপ হয়ে যায়। তা আমাদের সাধারণ মানুষের কিভাবে সতর্ক থাকবো তাহলে? দেখুন, এটা তো সতর্ক থাকার মতো কিছু নেই। হুম, হ্যাঁ, আগে মানুষ আরো বুঝতে পারতো না, হুম, এখন এই যে পডকাস্ট দুনিয়া তৈরি হয়েছে। এটা ঠিকই। হ্যাঁ, আমি এটা বলছি, আগে যখন টিভিতে বা আমাদের ওয়েবসাইটে এতে তো বলা হতো না যে কি সিমটম কি কিছু, কিন্তু এই যে যখন পডকাস্টের যখন এই এখন জামানা চলছে, ডিজিটাল মার্কেটিং, এখানে যে আমরা এই নিয়ে আলোচনা করছি, এইগুলো মানুষ ফলো করছে, এবং তখন তারা যখন দেখছে যে হ্যাঁ আমারও তো এই জিনিসটা হচ্ছে, তখন তারা সতর্ক হয়ে যাচ্ছে। একদম। কিন্তু আগে থেকে আমি আপনাকে বলি, আমার কাছে বেশ দু একজন আপনার মতোই প্রশ্ন করেছিল আমার ক্লায়েন্ট, তারা আমাকে জাস্ট মানে কি বলবো, এমনি অ্যাস্ট্রোলজিক্যাল দেখাতে এসেছিল। তো তখন আমায় বলেছিল যে দাদা, এখন তো আমি ঠিক আছি, বাই চান্স যদি ধরুন কোনোদিন কিছু করলো, যাতে কেউ কিছু করতেই না পারে, তার জন্য কি করবো? হ্যাঁ, আগে থেকে প্রোটেকশন নেওয়া যায় কিনা? হ্যাঁ, আমাকে বলছে যে আপনি আগে থেকে বরঞ্চ আমি এরকমভাবে ভোগার চাইতে আমি আগে থেকে আমি প্রোটেকশন কারো হয়তো সন্দেহ আছে, মানে চেনা পরিচিতর মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ করতে পারে, সে আগে থেকে তাহলে প্রোটেকশন নিয়ে প্রোটেকশন রাখতে নিয়ে পারে। আচ্ছা। বিশেষ করে হচ্ছে জমি জায়গা নিয়ে। আত্মীয় স্বজনদের মধ্যে ওটা বেশি আত্মীয় হয়। স্বজনদের মধ্যে তো হচ্ছেই, জমি জায়গা নিয়ে হচ্ছে, শাশুড়ি বৌমার মধ্যে বিভৎস হচ্ছে, আমার কাছে প্রচুর কেস এসছে হুম, শাশুড়ি বৌমাকে নিয়ে। এবং মানে কি বলবো, এক শাশুড়ি আমাকে ফোনও করেছিল। হুম, তো উনি ফোন করেছিলেন, আমার পডকাস্টে গিয়ে আমাকে ফোন করেছিলেন, এবং শুধু শাশুড়ি কোনোদিনই এক হাতে তালি বাজে না। তো উনি আমায় ফোন করেছিলেন, উনি হয়তো বৌমার জন্য একটু বিরক্ত, তো কথা বলার সময় বললো আপনি বলেছিলেন কোনো পডকাস্টে যে আপনি শাশুড়ি হয়নি, আমি কিন্তু সেই শাশুড়ি নয়। আমি বললাম, আমি সেটা বলছি না। ঠিক আছে, তো শাশুড়ি বৌমার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে। এবং আমি একটা জিনিস দেখছি ইদানিং কালে, একটা জিনিস দেখছি যে এটা চিরকালই ছিল, হুম, যে মায়েরা বিয়ের পর ভাবছে ছেলে পর হয়ে গেল। সে ভাবনাটা থাকে, মানে শাশুড়িদের মধ্যে এটা ছিল, সেটা থাকে। কিন্তু এটা এখন আরো তীব্রতর হয়ে গেছে, যার ফলে অনেক আমার নিজের দেখা অনেক সেপারেট হয়েছে, অনেক ডিভোর্স হয়েছে। তো যাক, এই নিয়ে আলোচনা না করাই ভালো। তো আচ্ছা, যেহেতু আমরা কামাখ্যা নিয়ে কথা বলছিলাম, এই যে আপনি বিভিন্ন সিমটম গুলো বললেন, বা এই যে বান মারা, তারপরে মানে কি বলে প্রেত চালান, মানে এই সমস্ত সমস্যা থাকলে সেটা কি, যে আপনি যখন প্রতি মাসে কামাখ্যা যাচ্ছেন, তো কামাখ্যায় গিয়ে কাজের মাধ্যমে এগুলো থেকে কি সম্পূর্ণ হ্যাঁ, সমাধান একদম সম্ভব হয়? সম্পূর্ণ। আমি এবারে মায়াং থেকে যখন ফিরি, আমি যে কজনকে আমি হোয়াটসঅ্যাপ খুলে আপনাকে দেখিয়ে দেবো, হুম, সবাই পাঠিয়েছে দাদা এখন অনেকটা ভালো আছে, আচ্ছা, অনেকটা ভালো আছে। হুম, তো এটা কাটানোর সবকিছু করা আছে। আচ্ছা, হ্যাঁ, এবং কিভাবে না হবে সেটা এই এই মাধ্যমে নয়, সেটা সেটা পার্সোনালি ক্লায়েন্টের যোগাযোগ পাঠ। করতে হ্যাঁ, হবে, একদমই। আর বলছি, এই যে কামাখ্যা মন্দিরে বলির কি ইতিহাস আছে? বলির, যেটা ওখানকার বলি খুব প্রসিদ্ধ, তো বলির কি ইতিহাস? দেখুন, বলিটা কিন্তু সব জায়গাতেই হয়, কামাখ্যাতে হয়, তারাপীঠেও হয়, ঠিক আছে। যে এবার কোনো কামাখ্যাটা শক্তিপীঠেই নিয়ে হয়। আপনি যখন কামাখ্যাটা নিয়ে বলছেন, এর একটা আছে, এটা ডিটেলস বলতে গেলে অনেকটা বলতে হবে, কিন্তু আমি একটা ছোট্ট অংশ বলছি। যে একটা সময় একটা ঘটনাতে বশিষ্ঠদেব কামাখ্যায় গেছিলেন। তো সেই সময় একটা ঘটনা ঘটাতে ওনাকে সাধনা করতে না দেয়াতে তখন উনি বলেছিলেন যে আমি যদি চলে যাই, মা কামাখ্যা এখানে থাকবে না। তো ঠিক তাই হয়েছিল, উনি চলে গেছিলেন এবং মা কামাখ্যাও কিন্তু কামাখ্যায় ছিলেন না। তো তখন ওখানকার
যারা আছে তারা বশিষ্ঠদেবের সঙ্গে এবং এ করে বলা হয়েছিল যে আপনি অন্তত মা কামাখ্যা যাতে আবার কামাখ্যায় আসেন তার ব্যবস্থা করতে। তখন বশিষ্ঠদেব বলেছিল যে মা আসতে পারে, কিন্তু এখানে বামাচারে পুজো হবে, যদি বামাচারে পুজো করো মানে বলি তাহলে কিন্তু মা আবার আসবে। তো সেই থেকেই ওখানে মানে বলি দিয়েই পুজো করা হয়। আচ্ছা আচ্ছা, মানে সেভাবে মা আবার ফিরে আসে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই যে কামাখ্যা তন্ত্রের ব্যাপারে একটু জানতে চাইবো, মানে কামাখ্যা তন্ত্র কতটা শক্তিশালী, বা এই কামাখ্যা তন্ত্র মানে কামাখ্যাকে তন্ত্রের একদম পীঠস্থান কেন বলা হয়? ওই তো বললাম 51 পীঠের মধ্যে সব থেকে বড় পাওয়ারফুল পীঠ হচ্ছে মা কামাখ্যা। তো যার জন্য ওইখানের সাধনা যারা করেন, যে আমরা করি, ওইখানে বসে কাজ করা বা ওইখানের এতই শক্তিশালী পীঠ যে ওর পাওয়ারই আলাদা, আচ্ছা ওটার পাওয়ারই আলাদা। তো সেই কারণে কামাখ্যা তন্ত্রে কাজ করা এবং কামাখ্যায় গিয়ে কাজ করে আসা, সে কাজের সফলতা অনেক হারে বেশি, অনেক বেশি, মানে দ্রুত ফল পাওয়া যায় সেখানে তাহলে। হ্যাঁ, আচ্ছা, দ্রুত ফল পাওয়া যায়। এই যে অম্বুবাচীর সময় আমরা সবাই জানি যেটা কামাখ্যা মন্দিরে মেলা হয়, এবং সেই সময়টা মন্দির বন্ধ থাকে, তো কতদিন মন্দির বন্ধ থাকে তখন? 4 দিন। 4 দিন। আচ্ছা, সেই সময় কি কোনো পুজো বা সাধনা কি সম্ভব না হয়? না, পুজো হয় না, হুম, পুজো হয় না। তো ওই চা হবে ওই 4 দিন পর, আচ্ছা 4 দিন পর থেকেই সব শুরু হবে। আচ্ছা, কিন্তু সবাই সেই সময়টাই কিন্তু অনেকে যান, তো হ্যাঁ। সেখানে কি সাধনা কি মানে করা যায়? না, সেই এটা সময়? এটা এটা কি বলুন তো, এটা আমিও যাই, হুম, আমিও গিয়ে থাকি। কারণ ওই 4 দিন ওখানে কোনো কোনো বারে হয়তো 3 দিন থেকেছি, কোনো কোনো বারে 4 দিন, এক একজন তো হয়তো 5 দিন 6 দিনও থাকে। হুম, তো ওই সময়টা ওখানে যে মেলাটা হয়, হুম, তো ওই সময়টা ওখানে একটা যাওয়া একটা হুম, মানে রীতি হয়ে গেছে ওখানে হুম। যাওয়া, এরকম বলতে পারেন। আচ্ছা, ওই সময় কোনো পুজো আচ্ছা হয় না, হুম, পুজো যা কিছু হবে সব ওই 4 দিন পরে আচ্ছা, মায়ের দুয়ার খুলবে হুম, তারপরে। সেটা আমরা যেটা দেখেছি, মানে অন্যান্য কালী মন্দিরেও দেখা যায় যে মন্দির বন্ধ রাখা হয়, মাকে ঢেকে রাখা হয় ওই সময়টা, তো কোনো জায়গায় তো সেই সময় পুজো হয় না। এইটার উত্তরটা কিভাবে দিই বলুন তো? মানে কামাখ্যা মন্দির যখন বন্ধ থাকে, মানে আমাদের দেশের কিন্তু যত দেবী মন্দির আছে সবই বন্ধ থাকে। না, আমি 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 এই নিয়ে একবার আমি কথা বলেছিলাম একটা মন্দিরের সঙ্গে। কারণ আমি যতদূর জানি এবং জেনেছি হুম, যে মা কামাখ্যা ওই যে 4 দিন অম্বুবাচীর 4 দিন শুধু একমাত্র মা কামাখ্যা দেবীরই মুখ ঢাকা রাখা হয়, ঢেকে রাখা হয়। আচ্ছা, কিন্তু অন্য কোনো জায়গায় এই যে অনেক জায়গায় দেখা যায় যে কালী মন্দির মুখ ঢেকে দিয়ে রেখেছে, কিন্তু দক্ষিণেশ্বরে কিন্তু মুখ ঢাকা হয় না, আচ্ছা, বা তারাপীঠে কিন্তু রীতিমতো মুখ ঢাকা হয় না, রীতিমতো রোজের যেমন পুজো তাই চলে। আচ্ছা, রোজ পুজো চলছে হ্যাঁ। তারাপীঠে। আচ্ছা, তো এইটুকুনি বলি, এর বেশি এই বিষয়ে না বলাটাই ভালো। কারণ এক তারামায়ের মন্দিরে আমি বলেছিলাম হুম, অমাবাসীর সময় যে মুখটা কেন ঢেকেছো, বলছে না এ তো ঢাকাই হয়। এখন তারাপীঠে তো নেই, তাহলে তোমরা কেন ঢেকেছো? তো এই নিয়ে এখন হয়ে আসছে। হুম, মানে আমাদের শাস্ত্রে এরকম কিছু নেই তাহলে? না, শাস্ত্রে নেই। আচ্ছা, এখন শাস্ত্রের চাইতেও বড় কথা, আমরা তো দেখতে পাচ্ছি যে তারাপীঠ একটা সিদ্ধপীঠ, হুম, সেখানে 4 দিন ওই 4 দিন রীতিমতো মায়ের পুজো হচ্ছে, হুম, বলি চলছে, সবই হচ্ছে। একদম। তারাপীঠে তো সতীপীঠের দক্ষিণেশ্বরে মধ্যে সিদ্ধপীঠ না রয়েছে। হ্যাঁ, সতীপীঠ না, নয়, মানে ওটা ওটা হচ্ছে সিদ্ধপীঠ। সিদ্ধপীঠ। হ্যাঁ, আপনি দক্ষিণেশ্বরে চলে যান, দক্ষিণেশ্বরে তো কোনো ঢাকা থাকে না, আচ্ছা, দক্ষিণেশ্বরে রোজ পুজো হয়। আমাদের কালীঘাট, কালীঘাটেও পুজো হয়। কালীঘাটেও পুজো হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাই সাধারণ কালী মন্দিরগুলোতে মানে মন্দির বন্ধ থাকছে, ঢাকা থাকছে, সেটা দেখতে পাই। ওটা মানে শুধু সেটা হয়তো একটা প্রচলন হয়ে আসছে। প্রচলন হয়ে আসছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কামাখ্যা মন্দিরে মানে সাধারণ মানুষরা যদি পুজো দিতে যায়, তো কোনো বিশেষ সময়ে গেলে কি পূর্ণ লাভ হয়, না বছরের যে কোনো সময় যেতে পারে? মায়ের কাছে আপনি বছরে যখনই যাবেন, হুম, মন থেকে ডাকতে হবে, তাহলেই হবে। হুম, আর যা মা না টানালে তো আপনি দেখুন, আপনার বাড়ির থেকে 4টে বাড়ি পর যদি কোনো মন্দির থাকে, হুম, আপনি যদি চান যে সেখানে গিয়ে আপনি আজকে সন্ধ্যাবেলা পুজো দেবেন,
মা যদি না চায় আপনি যেতে পারবেন না। একদম। তাহলে কামাখ্যা মা তো অনেক দূরে হয়ে গেল, তো সেখানে আপনি পৌঁছচ্ছেন মানে মায়ের ইচ্ছে আছে আপনার থেকে পুজো নেওয়ার, তাই জন্য আপনি পৌঁছতে পারছেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু কোনো তিথি, অনেকে যেমন বলে তিথি এরম কিছু নয়, মায়ের কাছে সব সন্তান সমান আর সব দিন সমান। সন্তানকে ভালোবাসা বা আশীর্বাদের জন্য মায়ের কোনো স্পেসিফিক ডেট হওয়া উচিত না, হয়ও না। একদম। তো অনেক সময় যেটা আপনি বললেন যে মা না ডাকলে যাওয়া যায় না, তো অনেক সময় আমরা সেটাও দেখেছি, অনেকে ধরুন কোনো মানে সিদ্ধপীঠ বা কোনো জায়গায় পুজো দিতে যাবে বলে মানে মনস্থির করেছেন, দেখা গেল সেখানে বাধা পড়লো, তো সেটাও কি মানে বাধাটা কি সেই কারণেই পড়া যে মা ডাকছেন না? একদম। আমি একটা ঘটনা বলি। সেরকম ঘটনা আমিও নিজের চোখে দেখেছি, এই জন্যই প্রশ্নটা আমি একটা করলাম। ঘটনা বলি। আমি একদিন তারাপীঠ যাচ্ছিলাম। দেখুন, তারাপীঠে কামাখ্যায় মায়া মিলিয়ে আমি মাসে 15 দিনই এখানে থাকি। আচ্ছা। আমি একদিন তারাপীঠ যাচ্ছি, তো একটা গোটা পরিবারের প্রায় 10-12 জন উঠেছে। হুম। তার মধ্যে একজন বয়স্ক মহিলা উঠেছে, হতে পারে প্রায় 70+, 70। আচ্ছা। তো ট্রেনটা ছাড়েনি তখন, তো একটু উনি হেঁটে তাড়াতাড়ি করে এসেছেন, এসে বসলেন, ট্রেনে উঠে বসলেন। বসার পর হঠাৎ দেখি ওনার অসুস্থতা বোধ করছে। সঙ্গে সঙ্গে ওই 12 জনের মধ্যে 2-3 জন ওনাকে নিয়ে নেমে গেলেন, বাকি লোক রয়ে গেল। আমি ওইখানেই ছিলাম। আধ ঘন্টা 1 ঘন্টা পর সবাই একটু মানে কি বলবো, মানে ভয় কি হলো, নামিয়ে দিলুম, নেমে গেল। ফোনে আলোচনা করছি। 1 ঘন্টা পর খবর পেলেন ওরা খবর পেলেন। আমি তার পাশেই, আমিও দেখে জিজ্ঞেস করছি যে ভদ্রমহিলা কেমন আছেন, বলো ভালো আছে, কোনো অসুবিধা নেই। মানে ট্রেনে শুরু করলেন উঠলেন, তখনই অসুস্থ ট্রেন ছেড়েও দিয়েছে, ট্রেন টেনে দাঁড় করিয়ে নেমে গেলেন। এটা আমার নিজের চোখের সামনে দেখা। আর তার ঠিক 1 ঘন্টা পর খবর, উনি বারে ওনারা ফোন করছিলেন যে কি হলো, কেমন আছে, বলছে না ভালো আছে, কোনো অসুবিধা নেই, সুস্থ। এটা আমার নিজের একদম মানে শুধু সেই ভদ্রমহিলাই নয়, তার সঙ্গে যারা নামলেন মানে তাদেরও মানে যাওয়াটা সেদিন হয়তো মানে মা চাইছিলেন না, তাহলে সেটাই বোঝা যাচ্ছে। আমি একটা ঘটনা বলি। আমার এটা 2 দিনের আগের ঘটনা। আমার অ্যাকচুয়ালি আপনাকে বললাম আমার কাটোয়া যাওয়ার কথা ছিল। হ্যাঁ, একদম। তো আমি ডিসাইড করলাম, আমি বললাম যে কোন দিক দিয়ে যাবো, বলে আমাকে বললো যে পূর্ব বর্ধমানে। কিন্তু কাটোয়া যে পূর্ব বর্ধমানের দিকে অতটা আমি বুঝে উঠতে পারিনি। তো এবারে আমি ডিসাইড করেছিলাম প্রথমে যে বর্ধমানে নয়, আমি বোলপুর থাকবো, বোলপুরে যাবো। বোলপুর থেকে আমি জিজ্ঞেস করলাম, বললো 1 ঘন্টা, ঘন্টাখানেক, ঘন্টা 1.5 রাস্তা। ঠিক আছে, বোলপুর তো প্রায়ই যাই, এটা ডিসাইড হলো। হাওড়া স্টেশন গেলাম, ট্রেনের টিকিট কাটলাম, রিজার্ভেশন করিনি, কারণ শান্তিনিকেতন এক্সপ্রেসের রিজার্ভেশনের প্রয়োজন পড়ে না, জায়গা পাওয়া যায়। এবং মনে মনে ঠিক করে রাখলাম যে এক কাজ করবো, বোলপুর যাচ্ছি, বোলপুর ইভিন আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমি, তখন ট্রেন আসেনি, আমি বলছি বোলপুরে নেবে তারাপীঠ চলে যাবো, আজকে তো আর শ্যুট করতে যাবো না এতে। তারাপীঠ থেকে কাল সকালবেলা আবার বোলপুরে আসবো, বোলপুর থেকে পূর্ব বর্ধমান যাবো। আচ্ছা। দাঁড়িয়ে হাওড়া স্টেশনে এটাই আলোচনা করছি। কোথায় গেলাম বলুন তো? আমি আপনাদের ট্রেনের সমস্যা হয়ে গেল। কোথায় গেলুম বলুন তো? আমি মায়াপুর। আচ্ছা, তো মায়াপুর কিভাবে পৌঁছে গেল? আরে আমি তো জানি না, আমি তখন ওনাদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এরম এরম ব্যাপার, বলে দেখুন এটা কিন্তু কাটোয়ায় পড়ছে। তখন আমি বললাম কাটোয়া তো ওই দিকে, তো আমি এদিক দিয়ে শুধু উত্তর থেকে দক্ষিণ আমি কেন কি করতে যাব। তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম নবদ্বীপে একদিন স্টে করে পরের দিন কাটোয়া গেলাম, গিয়ে শ্যুট করে মায়াপুর, মানে যাচ্ছিলুম তারামায়ের কাছে, চলে গেলাম শ্রীকৃষ্ণের কাছে। মানে ডেস্টিনি ছিল তাহলে মায়াপুর। তাহলে চিন্তা করুন, মানে আমার যাওয়ার কথা কোথাকার টিকিট কাটলাম আর গেলুম কোথায়।
ঠিকই, সেগুলো কিছু কিন্তু কোইন্সিডেন্ট হয়, মানে আমাদের লাইফে সেগুলো হয়। হ্যাঁ, আমি তো বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম, হুম, তারপর যখন আমায় ফোন করছে আমি বললাম এখানে, বললো তার মানে মানে কোনো প্ল্যানই ছিল না আপনার মায়াপুরে যাবেন বা মায়াপুরের কোনো মানে মাথার কোনো এই ছিল না মায়াপুর যাবো। আমি জানি যে বোলপুর যাচ্ছি মানে তাহলে এক কাজ করবো, একদিন থাকবো, তার আমার মায়ের কাছে ঘুরে চলে আসবো। হুম, সেটা হয়ে ঘুরে চলে গেল কোথায়, মায়াপুর। একদম। আচ্ছা, এই কামাখ্যা মন্দির দর্শন করতে গেলে আর কি কি মন্দির দর্শন করা যায়? ওখানে অনেক মন্দির আছে, আপনি ওখানে উমানন্দ আছে, হুম, উমানন্দ দর্শন করতেই হয়। ওটা হচ্ছে বাবা মহাদেব যেখানে বসে আর কি ধ্যান করছিলেন, ওইখানটাই আর কি উমানন্দ ভৈরব মন্দির তৈরি করা হয়েছে। উমানন্দ আছে, বগলামুখী আছে, মা বগলার মন্দির আছে বিশাল, অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা। তো এরকম কোনো ব্যাপার আছে কি, মানে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে কোনো বিধিনিষেধ মানতে হয়, সেরকম পার্টিকুলার কোনো বিধিনিষেধ? না, বিধিনিষেধ কিছু নেই। হুম, একটা মায়ের পুজো দিতে গেলে যেমন পরিষ্কার জামা কাপড় পরা বা যেমন পুজো দিতে যাওয়ার আগে যেমন থাকা, সেরকম হুম, কোনো মানে স্পেসিফিক কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা আচ্ছা। তো আমরা শুনেছি একটু আগে আপনি যেটা বলছিলেন যে যে সতীপীঠের মধ্যে মানে প্রথম যে রয়েছে সেখানেই কামাখ্যা। তো আমরা এটাও শুনি যে দশমহাবিদ্যার একদম উপরের স্থানে রাখা হয় মা কামাখ্যাকে, সেটা কি আদৌ সত্যি? না না, দশমাবিদ্যার সঙ্গে মা কামাখ্যার তো কোনো যোগ নেই। দশমাবিদ্যা আলাদা, হুম, আর মা কামাখ্যা হচ্ছে মায়ের যে 51টা পীঠ আছে, হুম, সেই পীঠের প্রথম হুম, মানে পাওয়ারফুল বলুন বা সব থেকে এই মা কামাখ্যার সঙ্গে দশমাবিদ্যার কোনো, দশমাবিদ্যা আলাদা। হুম, দশমাবিদ্যার মধ্যে মা কালী প্রথম, তারা মা দ্বিতীয়, তারপর মা কমলা আছে, বগলামুখী আছে, ছিন্নমস্তা আছে, এটা আলাদা। হুম, আর মা কামাখ্যা, তারপরে আপনার কালীঘাট, হ্যাঁ, এসব আলাদা। এটা হচ্ছে আপনার ত্রিপুরা সুন্দরী, হুম, এগুলো হচ্ছে 51 পীঠের হুম, মধ্যে পড়ে, সব এটা সতীপীঠ। দশমাবিদ্যার মধ্যে পড়ে না। আচ্ছা আচ্ছা। মানে দশমহাবিদ্যায় যে 10জন মানে দেবীর আমরা উল্লেখ শুনেছি সেটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আর আলাদা। সতীপীঠ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। 51 পীঠের মধ্যে যেটা হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার এটা নিয়ে সঙ্গে অনেকের ভুল ধারণা আছে, যেটা আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখে আসছি যে না না একদম উপরে থাকে দশমের না মধ্যে না ধরা না, হয়। এটা কোনোদিনই নয়, এটা কোনোদিন। দশমাবিদ্যার আচ্ছা, প্রথম বিদ্যা হচ্ছে মা কালী, দ্বিতীয় হচ্ছে মা তারা, এবার তারপর একজন 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 করে সব এসছে। আচ্ছা, কিন্তু আচ্ছা। আহ, মা কামাখ্যা দেবী ইনি 51 পীঠের মধ্যে একজন পড়ছে। হুম, আর তারাপীঠ তো ছেড়ে দিন, উনি তো দশমাবিদ্যার মধ্যে দ্বিতীয় বিদ্যা, আর ওটা সিদ্ধপীঠ, ওটা কোনো 51 পীঠের মধ্যে নয়। হুম, একদম। আচ্ছা, এটা আমরা জানি অনেকেই কামাখ্যা পুজো দিতে গেলে, যে একটু আগে আপনি বলছিলেন রিলেশনশিপের কথা, ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ বা বিয়ে ভেঙে যাওয়া, অনেকেই শুনেছি যে কামাখ্যার যে সিঁদুর সেটা খুব প্রসিদ্ধ, সেটা সাথে নিয়ে কাম আসে। সিঁদুর। হ্যাঁ, কাম সিঁদুর যেটা বলে, সেটা মানে কতটা মানে ফলদায়ী সেটা? সেটা কামসিঁদুর, দেখুন কামসিঁদুর তন্ত্রমতে কাজ করতে গেলে আমাদের কামসিঁদুর লাগে। হুম, হুম, এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই কামসিঁদুর কাউকে দিয়ে দিয়ে থাকি। কামসিঁদুর খুবই মানে বলবো দামি, একটু কস্টলি আচ্ছা, আইটেম। হুম, তো কামসিঁদুর বা মায়ের যে রক্তবস্ত্র, হুম, হুম, এগুলো আমাদের কাজে লাগে এবং অনেকেই চায়, কিন্তু অরিজিনাল হলে ঠিক আছে। হ্যাঁ তো সেখানে কি অরিজিনাল পাওয়া যায় এই হ্যাঁ, নিশ্চয়ই অম্বুবাচীর পাওয়া যায়। সময়, সেই সময়টাতে কি পাওয়া যায়? দেখুন, আমরা তো পাই, হুম, জানি আমরা কোন কোন মানুষের কাছ থেকে কি পাওয়া যায়। হুম, এবার মানে কে কিভাবে পেলো ঠিক সেটা বলা খুব মুশকিল, সে সঠিক পেয়েছে কিনা। হুম, ঠিক। হ্যাঁ, এটা একটা ঘটনা যে ঠিক যে সবই কি সঠিক কি সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে পাচ্ছে না, যারা জানে না। হুম, হয়তো তারা মায়ের একটু রক্তবস্ত্রের জন্য মানে সবার ইচ্ছে জাগে, হুম। কিন্তু কজন পায় কজন পায় না সেটা বলা খুব মুশকিল। আচ্ছা, মায়ের ওই রক্তবস্ত্র মানে ঘরে এনে রাখলে সেটা মানে কি উপকার হয় সেটাতে? তো উপকার বলতে ওটা তো মায়ের তো আহ, ওটা আপনি সঙ্গে রাখতে পারেন, কোনো কবজে ভরে অনেকে পড়ে কবজ। তো ওটা একটা মানে ওটা থাকা মানে একটা কি বলবো, মায়ের একটা আশীর্বাদ। মানে সেটা আমরা এনে মানে ঘরে আসনে বা যে কোনো জায়গায় রাখতে পারি তো, মানে না না, রাখার আসুনে কোনো? আসুনে নয়, আসুনে আচ্ছা, আসুনে নয়,
মানে রাখার কোনো বিধিনিষেধ আছে কি? না না, মানে আমরা যে আসনে বসি সেই আসনে নয়, মায়ের কোনো জায়গায়, ঠাকুরের জায়গায় আসনে রেখে দিবেন, সেটা রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। হুম। আচ্ছা আচ্ছা। আর এই যে কামসিঁদুর, সেটাতে কি এই যে রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে সেটা কি কার্যকরী? না, শুধু কাম সিঁদুর আপনি কিনে পড়ে নিলে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, এটা ভুল তথ্য। আমরা যখন কাজ করি অনেক দ্রব্য লাগে, হুম, তো সেই দ্রব্য দিয়ে আমরা, সে তো দ্রব্য মন্ত্র সব মিলিয়ে যে কাজটা হয়, তাতে দ্রব্যটা কার্যকরী হবে। হুম, কিন্তু আপনি যদি জেনে শুনে দেখলেন বা জানলেন একটা কোনো দ্রব্য, কামাখ্যাতে তো প্রচুর দ্রব্য বিক্রি হচ্ছে, তারা জিজ্ঞেস করলেন, দাদা এটা কি দ্রব্যটা কি কাজে লাগে, আপনি নিয়ে এসে রাখলেন, তাতে কি আপনার কোনো কাজ হবে? না সেটা তো না। সেটা তো হবে না। না, এই যে অনেকে যন্ত্রম বাজারে বিক্রি হচ্ছে, বড় বড় যন্ত্রম বাঁধানো, কিনে নিয়ে আসছে, নিয়ে এসে লাগাচ্ছে, কিন্তু ওতে তো কিছু নয়। ওটাকে যখনই আপনি ওকে ওকে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। মানে সেটাকে অ্যাক্টিভেট করতে। হ্যাঁ, সেটাকে যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখনই তো আপনার সে কাজে আসবে। আচ্ছা, মানে সে কামসিঁদুরের ক্ষেত্রেও সেই ব্যাপার, মানে সেটা এনে যদি মানে ভালোভাবে কাজ করিয়ে তারপরে কেউ যদি ইউজ করে সেটা হ্যাঁ, ভালো ফল সেটা পাওয়া একজন যায়। তান্ত্রিক সে কাজ করে দেবে তবে। হুম, হুম, হুম। হ্যাঁ স্যার, আমরা যেটা জানি আপনি কামাখ্যা যখন গেছিলেন, কামাখ্যার সাথে একসাথে মায়াংও গেছিলেন। তো মায়াং তন্ত্র আসলে কি? মায়াং তন্ত্র বলতে আমরা কি বুঝি? আচ্ছা, প্রথমে বলি যে কামরূপটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট। হুম, কামরূপ ডিস্ট্রিক্টের পর নদী পার করলে একটা ছোট বাজার আছে, হুম। সেইখান থেকে শুরু হচ্ছে মায়াংগ্রাম। আচ্ছা, এবার আপনি যত ভেতরে যাবেন তত আস্তে 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 আপনি মায়াংগ্রামের একদম ভেতরে চলে যাবেন। আচ্ছা। আর আমরা জানতাম, এত বছর ধরে আমরা জানতাম যে মায়াং একটা এমন জায়গা যেখানে কোনো মানুষ যেতে পারে না, এবং ওখানে সত্যি এক সময় কিন্তু ওই যে নদী পার করে যে বাজারটা, ওইখানে তখন মিলিটারি দিয়ে দিয়েছিল যাতে কেউ না ঢুকতে পারে। তো দেখুন, তান্ত্রিক যারা হবে না, বহু তান্ত্রিকের কিন্তু শখ যে ওই মায়াং হচ্ছে তন্ত্রের সব থেকে টপ। আচ্ছা, তো ওখানকে অনেক বহু চেষ্টার পর, বহু করার পর আমি এখন ওখানে যাতায়াত করি, মায়াং তন্ত্রের কাজ করতে যাই। তো অনেকে আবার বলেওছে যে মায়াঙে কিছু নেই, যারা বলছে তারা সব ফেক বলছে, মায়াঙের নাম করে কাজ তুলছে, এরকম আমি দেখলাম কয়েকটা জন দেখতে। তো আমি বলি যে তারা একবার গিয়ে দেখে আসলেই পারে, অসুবিধা কি আছে। হুম, তো আমি তো ওই জন্য আমার যত পডকাস্ট আছে হুম, এই মায়াং নিয়ে, আমার ওখানকার ছোট ছোট ভিডিও মায়াং গ্রামের পায়ে আমি ওই জন্য ওখানে দিতে বলি, আপনাদেরও বলবো। এবার আসি মায়াং তন্ত্র। হ্যাঁ, আগে একটা বিভৎস ব্যাপার ছিল, সেই জায়গা থেকে অনেকটাই নর্মাল হয়েছে। আর মায়াং তন্ত্র হচ্ছে মেন, হচ্ছে মন্ত্র। মায়াং তন্ত্রের মেন হচ্ছে মন্ত্র, এতটাই পাওয়ারফুল। মানে এই যে বলেন না মায়াং জাদুনগরী, হুম, হুম, যেটা শুনেছি জাদুনগরী হিসেবেও প্রসিদ্ধ মায়াং গ্রাম যেটা। হ্যাঁ, এটা কিন্তু ট্রু, আচ্ছা, এটা ট্রু। হুম, মায়াঙে কিন্তু কোনো মন্দির নেই, আচ্ছা, কোনো মন্দির নেই। কোনো মন্দির নেই। যারা ধরুন তান্ত্রিক আছে, যারা তন্ত্র করে ওখানে, তারা একমাত্র শিবের ভক্ত, শিবের পুজো করে। আচ্ছা, যা নিজের বাড়িতে একটা করে শিবের ছোট করে মন্দির, হুম, শিবের সাধনা করে। হুম, এবং মায়াঙের সিস্টেম হচ্ছে এরকম যে ধরুন কোনো এক দেবদেবীর, আমরা যখনই কাজ করি কোনো না কোনো দেবীর তো দৌড় ধরে কাজ করি। হুম, ধরুন মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করা হচ্ছে, করে কোনো কাজ করা হচ্ছে, তখন কি হচ্ছে, ওরা ওই মন্ত্রের সঙ্গেও না আরো 2-3 লাইন অন্য মন্ত্র যোগ হচ্ছে। সেটা হলো মানে মন্ত্রটাকেও ওরা বশীকরণ করে নিচ্ছে। আচ্ছা, এবং মায়াঙে
মায়াং মানে এটা তন্ত্র সত্যি অদ্ভুত ব্যাপার, মানে মন্ত্রটাকেও বশীকরণ করছে। মন্ত্রটাকে বশীকরণ করে। মানে যে লক্ষ্মীর ধরুন যে মন্ত্রটা রয়েছে তার সাথে ওদের হয়তো অন্য কোনো তন্ত্র মন্ত্র মানে একসাথে মানে যোগ হ্যাঁ। হচ্ছে। আচ্ছা। আমি যখন আমি প্রথম যেতাম তখন আমি ভাবতাম যে এর সঙ্গে এই মন্ত্রটা এতটা কি করে হলো। পরে সেটাকে আমি আস্তে 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 ওনাদের সঙ্গে থাকতে থাকতেই জেনেছি। আর মায়াং তন্ত্রে কাজ করতে গেলে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে মায়াঙে গিয়েই কাজ করতে হবে। আপনি মায়াং তন্ত্র, প্রথম কথা হচ্ছে ওরা তন্ত্র কাউকে দেয় না, এ তো সেই হাতে পায়ে ধরা বা অনেক মানে কেউ যদি শিখতে যেতে চায় দেয় না। ও, খুব মানে মানে কি বলবো, অনেক কপাল ভালো থাকলে হয়তো কেউ একটু কিছু আপনাকে এ করে দিল, তো সেটার জন্য আমাকে বহু বছর ধরে ওখানে ছোটাছুটি করতে হয়েছে। আচ্ছা। আমি এখনো তাদের সান্নিধ্যে রয়েছি তা নয়, কিন্তু ওখানে তন্ত্রমতে যদি মায়াং তন্ত্রমতে মন্ত্রমতে কাজ করতে চান তাহলে যেই কাজ করুক তাকে কিন্তু ওখানেই গিয়ে করতে হবে। যেমন ধরুন আমি হয়তো কামাখ্যা তন্ত্রে কোনো কাজ করব, সেটা কিন্তু আমি তারাপীঠের শ্মশানে গিয়ে মন্দিরে গিয়েও করতে পারি, আচ্ছা। কারণ তারাপীঠ সিদ্ধপীঠ। হুম। বা তারাতন্ত্রে কোনো কাজ করবো আমি, সেটা কামাখ্যা গিয়েও তারাতন্ত্রের কাজ করতে পারি। কিন্তু মায়াং তন্ত্রে কাজ করতে গেলে আপনাকে মায়াঙেই যেতে হবে, আচ্ছা। বিকজ কাজ করতে গেলে যে দ্রব্য লাগে হুম। সেসব দ্রব্য আপনি ওখানেই পাবেন। ওখানে হ্যাঁ বাইরের কিছু আছে, কিন্তু 50% এখানে হলে 50% ওখানকার দ্রব্য। মানে দ্রব্য বলতে সেগুলো কি একটু অন্য ধরনের বা আলাদা ধরনের দ্রব্য? আলাদা ধরনের দ্রব্য প্লাস কিছু গাছ গাছড়ার সব থেকে বেশি ব্যাপার থাকে। আচ্ছা। শেকড়ের ব্যাপার, যেসব গাছ গাছড়া আপনি কোথাও খুঁজে পাবেন না। মানে ওই গাছগুলো ওখানেই হয়। এবং ওখানকার যারা তান্ত্রিক মানে যারা কাজ করে তারা তাদের সবারই বড় জায়গা, বাগান বাড়ি হুম। সব নিজের বাড়িতেই সেই গাছ মানে রেডি করে রেখে দিয়েছে, আচ্ছা। হয়ে রয়েছে। মানে তাহলে- যেহেতু সেগুলো তন্ত্র সাধনায় লাগে হ্যাঁ, সেজন্য ওই জন্য নিজের বাড়িতেই আমি সেই যখন গাছ প্রথম লাগানো যেতাম হয়েছে। ওই জন্য বলা হয় যে যার বাড়িতেই কোনো যা হলো বলো কোনো গাছের পাতা ভাই ছিল না, দরকার নেই, ও, কারণ সেটা কাজের জিনিস, হুম। নষ্ট করার না। এবং মায়াং তন্ত্র মানে সত্যি মানে জাদু নগরী যেমন বলে, মায়াং তন্ত্রের মন্ত্রের প্রচন্ড পাওয়ার। আর যে কোনো কাজ মানে একদম কারেন্ট। আচ্ছা, যেটা এই যে জাদুনগরী বলা হয়, যেটা আপনিও বললেন আগে খুব ভাবে সেখানে তন্ত্রের কাজ হতো জন্য অনেকেই যেতে পারতেন না সেখানে, তাহলে এখনো কি সেইভাবে তন্ত্রের কাজ হয়? মানে সেই জাদু কি হয় এখনো? হ্যাঁ জাদু হয়, হয় না তা নয়। হুম। কাজ আগে ধরুন যারা ছিল তারা হচ্ছে ভয়ঙ্কর, হুম। তারা তাদের ওই যে বললাম এরা কাউকে দেয় না, এরা তাদের বংশধরদের দিয়ে দিয়ে যায়। হুম। তো সেই বংশধর অনুযায়ী যারা এখন রয়েছে তারা করছে। তবে হ্যাঁ কমেছে, হারে কমেছে, অনেকেই মারা গেছে। যাদের যেসব তান্ত্রিকদের নিয়ে মায়াং বলে যে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, হুম। সেই সব তান্ত্রিকরা তো এখন নেই, তাদেরই উত্তরাধিকাররা রয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই সময় কি মানুষ অ্যাকচুয়ালি ভয়ে যেতেন না? মানে ওখানে খুব মানে তান্ত্রিক খুব মানে তন্ত্রবিদ্যার খুব প্রয়োগ হয় বা প্রয়োগ এখনো হয়, হুম, হুম। কিন্তু তখনকার একটা ব্যাপার আলাদা ছিল, এখন সেটা একটু তবে এই কি চট করে কেউ গিয়েই যে কোনো কাউকে খুঁজে পাবে হুম। এটা নয়। আচ্ছা। আপনি যত ভেতরে যাবেন ধরুন 20 কিলোমিটার 25-30 কিলোমিটার, তত যে গ্রাম তখন মানুষ কম দেখা যায়। হ্যাঁ একটা যেন সেই থমথমে ভাব, মানে বোঝা যায় যে আপনি কোথায় এসছেন, একটা একটা আবহাওয়াটা একটা টোটালটাই আলাদা, আচ্ছা আচ্ছা। এরকম একটা ব্যাপার। হ্যাঁ এখন ইউজ হয়ে গেছি আমি। তো সেখানে যেটা বললাম বংশ পরম্পরায় মানে তন্ত্রের কাজটা চলে আসে, তো সেখানে কি মানে বলতে গেলে কি ঘরে ঘরেই সেই তন্ত্রের কাজ হয়? মানে ওখানে যে গ্রামবাসীরা ঘরে রয়েছে ঘরে সেরকম হয় না, ঘরে ঘরে মানে একটা গ্রামে ধরুন প্রচুর ঘর, 1000 যদি ঘর থাকে তা বলে কি 1000 জন কি আর সে তান্ত্রিক? তা নয়। আচ্ছা আচ্ছা। এবার তাদের মধ্যে ধরুন এরকমও আছে যাদের দাদুরা ছিল বাবারা ছিল ছেলেরা আর করেনি, হুম, হুম, এরকমও হয়েছে। হুম। আচ্ছা,
তারা আর এই পথে এগোয়নি, অন্য পথে গেছে। একদমই, মানে যেটা হয় বংশ পরম্পরায় হ্যাঁ। না গিয়ে পড়াশোনা শিখে চাকরি টাকরি করতে হয়তো বাইরে চলে গেছেন, তার বাইরে জন্য হ্যাঁ অনেক কিছু হতে পারে। আর যেটা মনে হয় মায়াঙ্কে মায়ানগরীও বলা হয়, তো সেটা কেন মায়ানগরী? ওই তো মায়ানগরী বা জাদুনগরী সবই এই একটাই কারণে, বশীকরণে শ্রেষ্ঠ। আচ্ছা, ওই বলো না বশীকরণের বশীকরণে শ্রেষ্ঠ বলতে কি বলছি না, মন্ত্রকেও বশীকরণ করে নিচ্ছে, যাতে কিনা মন্ত্র কাজ করতে। আমরা যেমন কোনো জায়গায় ধরুন মা বগলামুখীর কাজ করছি, তখন মা বগলার মন্ত্র পাঠ করি, কিন্তু ওনারা ওই মন্ত্রটা পাঠ করার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রটাকেও বশীকরণের মন্ত্রের সঙ্গে জড়িয়ে দিচ্ছে, যাতে মন্ত্রও যেন সঠিক অর্থে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে ওখানকার মানে মানে আলাদা বৈশিষ্ট্য তাহলে সেটা। বৈশিষ্ট্য। আর ওখানের জিনিস কিছু বাইরে বেরোয় না, ওখানকার কোনো জিনিস নিয়ে এসে আমি যে অন্য জায়গায় ওসব কিছু করা যাবে না। যেমন ওখানে যে এটা আছে না, মানে আপনার এটা আমি শুধু ভুলে যাই, ওটা কি বলে যেখানে জাদুঘর, জাদুঘরকে কি বলে? মিউজিয়াম। মিউজিয়াম বলছে, ওখানে একটা মিউজিয়াম আছে। আচ্ছা, মিউজিয়ামও আছে। ঠিক আছে, ছোট্ট মিউজিয়াম আছে একটা আচ্ছা আচ্ছা। বাগানের মধ্যে। ওখানে আগেকার মানুষরা কি কি দিয়ে কাজ করতো, কিভাবে কাজ করতো, অনেক কিছু আছে। আচ্ছা, একটা ছোট্ট মিউজিয়াম আছে ওখানে, আগেকার মানুষজনরা কিভাবে থাকতেন, এসবগুলো আর কি আছে ওখানে। আচ্ছা, যেটা আমরা শুনেছি বা সোশ্যাল মিডিয়াতেও ঘাটলানোর সময় দেখা যায় যে এক সময় মায়ানতন্ত্র যখন খুবই শক্তিশালী ছিল, মানে মানুষকেও সেখানে ছাগলে পরিণত করা যেত, সেটা কি আদৌ সত্যি? না না, মানুষ কেন ছাগলে পরিণত করে? আসলে আসলে ব্যাপারটা মানে মানুষ কখনো ছাগল হতে পারে? এটা তো সম্ভব নয়। মানে সেই যুগে, প্রাচীন যুগে। না না, ওটা নয়। অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলুন তো, ঘটনাটা হচ্ছে ওই যে বললাম বশীকরণ। এবার ধরুন অনেক হাজবেন্ড চাইছে আমি আমার ওয়াইফকে বশীকরণ করে, যাতে আমার কথায় সবসময় চলে। এইভাবে যারা কথায় চলবে, সবসময় যা বলবে চলবে, এরকম কারা করে? গৃহপালিত পশু। তাই জন্যই হয়তো এরকম ভাবে বলেছে, কিন্তু তা বলে মানুষকে গরু ছাগল করে রাখবে, এটা এটা কখনো হয়? মানে ওটার সাথে উপমা দিয়ে সেটা উপমা, মানে হ্যাঁ। কথাটা প্রচলিত হয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি এইভাবেই প্রচলিতটা হয়েছে, আমার যেটা মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। মানুষকে কখনো, হ্যাঁ, তবে ওই আমি জাদুঘরে মিউজিয়ামে দেখেছি যে একটা বাঘকে এরকম ভাবে আটকে 4 জন রয়েছে। তা আমি ওরা জিজ্ঞেস করেছিলাম, তো বললো এখানকার মন্ত্রে এতই পাওয়ার যে বাঘকেও নাকি তখনকার দিনে বশ করে মানে রাখা যেত, মানে এতটাই পাওয়ারফুল। আমি মিউজিয়ামে দেখে আমি ওখানকার মিউজিয়ামের যিনি ছিলেন আমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই ব্যাপারটা কনসেপ্ট এটা কি, তখন বললো এটা একটা বাঘ, সে ওরকম বসে রয়েছে আর চারদিক দিয়ে 4 জন বলছে, এর মানে হচ্ছে এটাই যে মন্ত্রে এতটাই পাওয়ারফুল বশীকরণের যে বাঘকেও বশ করে রেখে দিয়েছে। এগুলো উপমা সব, আর কিছু না। আচ্ছা আচ্ছা, মানে তাহলে মায়াং যেটা বোঝা যাচ্ছে খুবই একটা রহস্যময় জায়গা। হ্যাঁ, রহস্যময় জায়গা। তবে এখন কিছুটা পরিবর্তন হয়েছে, বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। তবে যত আপনি ভেতর দিকে যাবেন তত কিন্তু ওই পুরনো স্মৃতি দেখা যায়। হয়তো মানুষগুলো নেই সেরকম, আগেকার দিনের মানুষগুলো, কিন্তু মানে মানুষের কাজ আছে, মানুষ পারে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা, তো এই যে মায়াংতন্ত্র যেটা বললেন খুব শক্তিশালী, তো মায়াংতন্ত্রের মাধ্যমে যেমন কোনো কঠিন সমস্যা যেটা অন্য কোনো তন্ত্রের সমাধান সম্ভব হচ্ছে না, সেটা কি মায়াংতন্ত্রের মাধ্যমে একদম মানে সাকসেসফুল, একদম মানে একদম 100% সাকসেস সেখানে? ওখানে আমি দেখেছি। দেখুন, তন্ত্রে সবই সম্ভব, কিন্তু যেমন মেডিসিন খেলে জ্বর আপনার কমবেই। এবার দেখছেন আপনার 200 পাওয়ারে হচ্ছে না, 500 না হলে 800 হবে। সেই কাজ সব জায়গাতেই হয়, আপনার তারাপীঠেও কাজ হচ্ছে, আপনার কামাখ্যাতেও কাজ হচ্ছে, মায়াও কাজ হচ্ছে। এটা হচ্ছে এইরকম, এটা 200 পাওয়ার হলে ওটা 400 পাওয়ার, ওটাও 1000 পাওয়ার।
ব্যাপারটা হচ্ছে এই। আচ্ছা আচ্ছা। তো আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা কি রয়েছে এই মায়াং নিয়ে, যেহেতু আপনি অনেকবার গেছেন? অভিজ্ঞতা বলতে কিরকম বলতো? মানে কোনো বিশেষ অভিজ্ঞতা যেটা আপনার মনে মানে দাগ কেটে গেছে? দাগ কেটে গেছে বলতে সত্যি কথা বলতে আমি একটা জিনিস আমি ওখানে দেখেছি যে মানে ধরুন এখানে আমি তো বহুকাল ধরে তারাপীঠে আছি, হুম। তারপর কামাখ্যাতেও আছি, হুম। কিন্তু এখানে দেখলাম যে মানে যেটা আর কি আমরা মানুষকে বলে থাকি, যেটা যে আমরা যখন তন্ত্রের কাজ করি অনেক সময় দেখা যায় অনেকে এখন দেখবেন না, এখন কেন অনেকদিন ধরেই আমরা দেখি অ্যাড দেয় 2 ঘন্টা 5 ঘন্টা 2 দিন 5 দিন, এটা কোনোদিন তন্ত্রতে কোনোদিন হয় না। হুম হুম। সে তো ঠিক আছে। বিজ্ঞাপন আমরা দেখতেই পাই, মানে ঠিক আছে। 2 দিনে বশীকরণ, 5 দিনে বশীকরণ। এটা এসব ফেক, তো এগুলো তো হয় না। তা আমাদের তন্ত্র মতে কাজ করতে গেলে একটা স্পেসিফিক ছোট টাইম লাগে, বেসিক টাইম। হুম। কোনো কোনো সময় সেই টাইমটা একটু ওভার হয়, কোনো সময় আবার টাইমে হয়, কিন্তু মায়াং এতে দেখলাম এটার মানে টাইম টু টাইম টাইমটা খুব মেনটেন হয়। আচ্ছা। এক তো টাইমটা খুবই শর্ট টাইম হয়, হুম। আর টাইমটা মেনটেন হয়। আচ্ছা, টাইমটা মেনটেন হয় মানে কিভাবে সেটা? ওই যে বললাম যে ধরুন আমি তারাপীঠে বা কামাখ্যায় কাজ করলাম, ধরুন একটা কাজের জন্য আমি হয়তো কাউকে বললাম যে এটা মিনিমাম 10-15 দিন লাগবে এই কাজটা হতে, তো সেখানে হয়তো 15 দিন থেকে 18 দিনও কোনো সময় হয়েছে, কোনো সময় আবার 14 দিনের মতো, মানে আচ্ছা, আচ্ছা। টাইমটা এরকম হচ্ছে। হুম হুম। কিন্তু মায়াং এর ব্যাপারটা হচ্ছে ওটা যদি 15 দিনের হয় সেটা আমরা হয়তো 10 দিনে চলে এলো, কিন্তু টাইমটা ঠিক মেনটেন হয়। আচ্ছা, মানে এক্সাক্ট টাইমে কাজটা হয়। টাইমে হ্যাঁ, যদি সঠিকভাবে করা যায় এবং ওখানে গিয়ে করা যায় তাহলে কিন্তু টাইমটা ভালো মেনটেন হয়, আচ্ছা, মানে খুব দ্রুত কাজ হয় এবং খুব তাড়াতাড়ি কাজ হয়। তাড়াতাড়ি কাজ হয়। আচ্ছা আচ্ছা। তো কি কি ধরনের মানে কঠিন সমস্যা যেখানে মায়াং তন্ত্রের খুব প্রয়োজন? না না, কঠিন সমস্যা তো সব জায়গাতেই কাজ হচ্ছে। হুম। ওই যে বললাম এখন সব থেকে বড় জিনিস হচ্ছে যে আগে অনেকে কারোর একটা ব্যবসা বন্ধ করার জন্য হয়তো কোনো জায়গায় কিছু হাড় পুঁতে করলো কি নানা রকম করতে পেরে করেছে। এখন যে কোনো কাজই করছে কি বান মেরে করছে, কারণ জানে যে এইটা দিয়ে করলে ওয়ান চান্স ফার্স্ট টাইম এটা অ্যাটাক করে নেবে। এইটার জন্য আমি তো মানে মানে কি বলবো, যখনই বসছি কাজের বসছি তো 5টা 7টা 10টা করে এই শুধু এই বান্তরের কাজ। আজকে যে আপনাদের কাছে আপনার এইখানে আসার আগে আমার একজন পরিচিত, সে হঠাৎ কদিন ধরেই বলছিল যে আমার কদিন আগেও বলেছিল যে শরীরটা ভালো নয়, প্রায় দিনই একটুখানি শরীর খারাপ হচ্ছে। তো আজকে কথা বলতে বলতে 2-3টে এমন কথা বললো বানের সিমটম, বাকি দুটো আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ। আচ্ছা। বললো দাদা তাহলে কিছু, ঠিক আছে আমি দেখছি, মানে তো তোমার পুরোপুরি সিমটম এটাই, হুম। যা যা সিমটম বললাম সব কিছু। অন্য সময় হট করে সময় থাকে না সবার সঙ্গে সবভাবে কথা বলা, আজকে কথা বলতে বলতে হট করে বলতে আমি আর কি হয় বলবো বলতো, তখন বলতে এই তো পুরোপুরি এর সিমটম, স্কিন ডিজিজ, চুল একদম মুটে চলে যাওয়া, হ্যাঁ আজ তো বলছে 2 দিন ধরে খুব তল পেটে যন্ত্রণা করছে, খাওয়া দাওয়া বলছে কিছু খেতে ইচ্ছে করে না, পুরোপুরি তো মানে মানের সিমটম। এই হচ্ছে ব্যাপার, ওখানে গেলে ওখানে টাইমটা খুব মেনটেন হয় খুবই, আর সব থেকে বড় কথা ওখানে না মানে কাজের এটা খুব শান্ত পরিবেশ, আচ্ছা। এইটা একটা মানে কনসেন্ট্রেশনটা রাখতে খুব সুবিধা হয় কাজ করতে। মানে শহরের লোকালয় থেকে একদম দূরে, শান্ত প্রাণ একদম। আচ্ছা। তারাপীঠে ধরুন শ্মশানে করুন আর যেখানে কোনো চারদিক দিয়ে যেমন একটা আওয়াজ, কামাখ্যাতেও রয়েছে, কিন্তু ওইখানে হচ্ছে মানে একটা পিন পড়লে আওয়াজ পাবেন এবং খুব শান্ত মনে ভালোভাবে কাজ করা যায়। আচ্ছা, আচ্ছা। মায়াংটা যেহেতু অনেকের কাছেই অজানা, মানে এই জন্য ওখানে হয়তো ওই সব জায়গার মতো সেই কোলাহলটা আর নেই। না, হুম। কোলাহল নেই, এবং আমি তো বলছি যে যত আপনি ভেতরে যাবেন মানুষের সংখ্যাও কম দেখতে পাবেন, হুম। এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর এতই থমথমে জায়গাটা যেন নিজে থেকেই প্রথম যখন ভয় পেতাম, প্রথম যে কোনো কেউ এখন হট করে যদি কেউ চলে যায় ওরকম অতটা ভেতরে, সে একটু ভয় পাবে, মানুষজন নেই। তবে হ্যাঁ ওখানে একটা কিন্তু ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হলেই
একদিন মানে যত ভেতরে যাওয়া যায়, একদিন একটা জায়গায় ছিলাম দাঁড়িয়ে একটা রাস্তায়, তো ডান দিকে একটা পাহাড় মতো আছে, পাহাড়ের দেশ তো, কিছু গরু চড়ছে, বাঁ দিকটা তাকিয়ে দেখি সেখানেও বোধহয় গরু চড়ছে, কিন্তু খুব স্বাস্থ্যবান, খুব বেশি হলে 1-150 মিটারের মধ্যে। তো আমি জিজ্ঞেস বললাম আমার ওখানকার একজন ড্রাইভারকে, একটা লোককে, যে এটা খুব স্বাস্থ্যবান কি, এটা গরু না মোষ কালো হয়? বলছি এগুলো গন্ডার, ওপেন ঘুরছে। আচ্ছা। তো আমি বললাম তাহলে তো এখানে থাকাটা ঠিক না। বলছে ওরা ওরম ভাবে যতটা দূরে আছে ওরা এখন এরকম কিছু করবে না, কিন্তু এখানে ভয় হচ্ছে চিতার। অনেক বন্য পশু মানে পশু পাখিও আছে, যে হিংস্র পশুরা। চিতার খুব উৎপাত আছে ওখানে। আচ্ছা আচ্ছা। মানে ওখানকার গ্রামের লোক বলছে যে দাদা গর্জন, আর চিতা তো ম্যাক্সিমাম কোথায় গাছের ভেতর উপর থাকে, এ থাকে, কখন চিতার ওখানে উৎপাত কিন্তু আছে, ভালো উৎপাত আছে। যেটা আপনি বলছেন মানে গন্ডার মাঠে ঘুরছে, সেটা শুনেই তো মানুষ ভয় পেয়ে যাবে। মানে ওই চিতাটার ভয়টা কিন্তু একটা ওখানকার লোকেরও আছে। না এমনিতেও বাঘের ভয় কিন্তু কামাখ্যাতে রয়েছে। আচ্ছা। মানে কামাখ্যা আমরা যে শহর, পানবাজার, পল্টন বাজার, যে কোনো সময় বাঘ চলে আসে কিন্তু মার্কেটে, এটা হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে একটা মার্কেটেতে ঢুকে পড়েছে, কেউ হয়তো সাহস করে শাটার নামিয়ে দিয়েছে। একবার আমি এটা ভিডিওতে দেখেছিলাম, এবং আমার খুব মানে পরিচিত একজন, সে ওখানে থাকে, তাকে ফোন করেছিলাম, সে বললো হ্যাঁ আমাদের এখানে এটাই সমস্যা, কি যে কোনো সময় কামাখ্যা মন্দিরের ওপর যখন উঠি ওইসব জায়গায় বাঘ চলে আসে। স্যারের সঙ্গে কথা বলতে বলতে সত্যি কামাখ্যা এবং মায়াং নিয়ে অনেক তথ্য আমরা জানতে পারলাম, এবং কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে গেল সেটা আমরা কিন্তু একদমই বুঝতে পারলাম না, কারণ স্যার এত সুন্দরভাবে আমাদের কামাখ্যা এবং মায়াংয়ের যে অজানা তথ্য, সেই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন। তাই কামাখ্যা এবং মায়াং সম্পর্কে জানতে হলে অবশ্যই দেখতে হবে এই পডকাস্ট, অবশ্যই আপনারা চোখ রাখবেন এই পডকাস্টে। আর আমরা আশা করব স্যারকে আবার আগামী কোনো পডকাস্টে অবশ্যই আমাদের সঙ্গে পেয়ে যাব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।